প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের মানিক দে মহোদয়। তাবুক নারওয়াই সংন কৌম ইয়াফারে বরং ভনুক জাগান मोजां मानिक दे गरम गोनां पावर मिनिस्टार त्रिपुरा सेंट्रल यूनिवर्सिटी नि गरम गोनां वाइस चैंसलर এখন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহোদয়। উপবিষ্ট মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার মহাশয়, আমাদের উচ্চশিক্ষামন্ত্রী শ্রী তপন চক্রবর্তী মহাশয়, আমাদের ট্রান্সপোর্ট এবং পাওয়ারের মন্ত্রী শ্রী মানিক দে মহাশয়, এই টিটিএডিসির অনারেবল মহাশয়, এমডিসি মহোদয়, বিধায়ক মনোরঞ্জন দেববর্মা মহোদয় এবং এমডিসি সুকুমার দেববর্মা মহোদয় এবং আমাদের ভাইস চ্যান্সেলর এ.কে. ঘোষ মহোদয়, উপস্থিত আছেন এই ইনস্টিটিউটের প্রিন্সিপাল মহোদয় এবং উচ্চশিক্ষা দপ্তরের ডাইরেক্টর সহ সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত সজ্জন মণ্ডলী, ছাত্রছাত্রী ভাই বোনেরা, উপস্থিত সকলকে প্রথম আমি আমার নিজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আগে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, পরে সেটা এনআইটিতে পরিণত হয়েছে। এখন আরেকটি কারিগরি কলেজ এখানে প্রতিষ্ঠিত হয়েছে কুন্দম এলাকায়। এতে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা নতুন সংযোজন, বিশেষ করে কারিগরি শিক্ষার ক্ষেত্রে একটা সুযোগ সম্প্রসারিত হলো। একটা রাজ্যে যদি শান্তিপূর্ণ পরিবেশ থাকে আর একটা উন্নয়নকামী সরকার থাকে, তাহলে অসম্ভবকে যে সম্ভব করা যায় তার একটা অন্যতম দৃষ্টান্ত এই কলেজের আনুষ্ঠানিক সূচনা ছিল। সন্ত্রাসবাদীদের দূরাত্বের জন্য মানুষ এবং সরকার সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে এ রাজ্যের শান্তিকামী মানুষ শান্তির দৃষ্টান্ত এই নতুন সংযোজন ছিল না। আজকে একটা ছোটখাটো শহর পরিণত হয়েছে, নানা দিক থেকে তার স্বয়ংসম্পূর্ণতা এসেছে, শিক্ষার দিক থেকে অন্যান্য দিক। তাই ভাইকে তাঙিমান রঙে জায়গা ভাইকে তাই ফরিমান এই সমস্ত কক নামক সালাই তিনি লেখাপড়ার জায়গা করে কক সালাইয়ের জায়গা করে লামা কুমা করে নিনে ভেটেরিনারি কলেজ অবশ্য এডিসি এলাকা তব কলেজ না হাত প্রায় সাব ডিভিশন অবহাই খাই রঙি মারি আস্তে 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 কতর দङ বড় তাই কতর মা খাইনাই ও কতর খাইনাই নিগাকাই বালাই খাই সামু মোতাং নাকু মানে অবং গাকাই তং কেসাং ন রমইনা রাখতানে তং কেসাং যত রমইনা রাখমান নাই রঙি জায়গা কতর খাইমান নাই বরক এরি বিরি সাচনা যারা ফাইনাই বেবাকন অনুরোধ খাইনাই বসাবতী রক্ত মেম্বার এবং যারা এই অনুষ্ঠানকে সফলমণ্ডিত করবার জন্য এটা আমরা বলেছি এই বছর আমাদের যে পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানে যে আপডেট আমাদের কাছে আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয় শিক্ষা সংক্রান্ত যে তথ্য আমাদের কাছে আছে 1972 এবং সেখানে জেনারেল ডিগ্রি কলেজ 6টি ছিল, ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল মাত্র 1টি এবং পলিটেকনিক ইনস্টিটিউট ছিল 1টি, আর অন্যান্য প্রফেশনাল কলেজ ছিল মাত্র 2টি। এবং 2016 সালে আমরা স্টেট ইউনিভার্সিটি এবং একটা প্রাইভেট ইউনিভার্সিটি, সাধারণ ডিগ্রি কলেজ এখন 24টি, শুধু আগরতলা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক নয়, দূরবর্তী এলাকার এডিসি এলাকার যে সমস্ত মহকুমাগুলো আছে সেখানেও একটি করে
সাধারণ ডিগ্রি কলেজ আমরা করতে পেরেছি। ইঞ্জিনিয়ারিং কলেজ 3টি, পলিটেকনিক ইনস্টিটিউট খুমলুল পলিটেকনিককে নিয়ে 6টি, পেশাগত শিক্ষার মহাবিদ্যালয় 10টি, যেখানে আইন কলেজ, বিএড, চারুকলা এবং সঙ্গীত মহাবিদ্যালয় এই সব সহ 10টি মহাবিদ্যালয় আমাদের রাজ্যে তৈরি হয়েছে। 1টি ফার্মেসি কলেজ এবং 1টি ভেটেরিনারি কলেজ, 2টি মেডিকেল কলেজ, এগুলো তার সাথে যুক্ত রয়েছে। তার সঙ্গে যুক্ত হচ্ছে 6টি নার্সিং ইনস্টিটিউট। এই যে সেটা সম্ভব নয়, দেখতে হবে যে রাজ্য এবং দেশের সরকারের দৃষ্টিভঙ্গিগত বিষয়টা কি। 1968 ইংরেজির পর থেকে এই নিয়ে 4বার জাতীয় শিক্ষানীতি পরিবর্তন হয়েছে এবং বর্তমানে যে শিক্ষানীতি চলছে এটাও পরিবর্তনের জন্য বর্তমান যে কেন্দ্রে যারা সরকার চালাচ্ছেন তারা চেষ্টা করছে। এবং সেখানে আমরা দেখেছি, সেক্ষেত্রে আমাদের রাজ্যের মতামত আমরা দেওয়ার চেষ্টা করেছি। সেখানে কখনো এই শিক্ষানীতির মধ্যে সকলের জন্য শিক্ষা বা এডুকেশন ইউনিভার্সালাইজ করবার জন্য কোনো কর্মসূচি তাদের ঘোষিত নীতির মধ্যে নেই। তাহলে সারা দেশের মধ্যে এখনো প্রায় 38 থেকে 40% মানুষ নিরক্ষরতার অন্ধকারে ডুবে আছে। আর আমরা সকলের জন্য শিক্ষার কর্মসূচি নেবার পরিবর্তে আমরা দেখছি যাদের স্বাচ্ছন্দ্য আছে, যাদের টাকা পয়সা আছে, তারা শুধু শিক্ষা গ্রহণ করতে পারবে। এবং নতুন যে শিক্ষা নীতি আছে তাতে গোটা দেশের মানুষকে শিক্ষার আওতায় আনার জন্য জাতীয় আয়ের যে টাকা বরাদ্দ করার কথা স্বাধীনতার পর থেকে গত 70 বছরে এই টাকা কেন্দ্র সরকার বরাদ্দ করেনি। এখন দেশের সরকার ভাবছে উচ্চশিক্ষার ক্ষেত্রটাকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট তাদের হাতে ছেড়ে দাও, অর্থাৎ তারা লাভের জন্য ইনভেস্টমেন্ট করবে। যাদের পয়সা আছে তারা পড়তে পারবে, যাদের পয়সা নেই তারা পড়তে পারবেন না। এই ধরনের শিক্ষানীতি প্রণয়নের জন্য দেশের বর্তমান সরকার অগ্রসর হচ্ছে। আর আমাদের অভিজ্ঞতা কি? আমাদের রাজ্যে ডিগ্রি কলেজ পর্যন্ত ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারে বিনা পয়সা। নিচের দিকে তো সম্পূর্ণভাবে সকলের জন্য আমরা শিক্ষার বিষয় উন্মুক্ত করে দিয়েছি। উচ্চতর শিক্ষার ক্ষেত্রে ইউনিভার্সিটি বা টেকনিক্যাল কলেজগুলোর মধ্যে সামান্য ফিজ ইত্যাদি নেওয়া হয়, সেটাও অন্যান্য রাজ্য বা ভারত সরকারের নিয়ন্ত্রিত যে কোনো ইনস্টিটিউটের তুলনায় নগণ্য। লক্ষ্য করছি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরাও এই আনন্দঘন অনুষ্ঠানে আপনারা সমবেত হয়েছেন। এই সাথে আমাদের এই যে নতুন পলিটেকনিক চালু হলো তাতে শিক্ষাদানের কাজের সাথে যারা যুক্ত আছেন ফ্যাকাল্টি মেম্বার্স এবং অশিক্ষক কর্মচারী বন্ধু, আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই বাড়িটি নির্মাণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল আমাদের রাজ্যের হাউসে কাজ করেছেন তাদের সবাইকেও আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য। এই দুটোকে বাদ দিয়ে মানব সম্পদের বিকাশ হতে পারে না। কিন্তু এই দুই ক্ষেত্রে ত্রিপুরা অনেক পেছনে ছিল। আমরা ইতিহাস থেকে জানতে পারি এই ত্রিপুরাতে 1300 বছর রাজন্য শাসন ছিল। 184 জন রাজা ছিলেন, তারা প্রায় সবাই উপজাতি জনগোষ্ঠীভুক্ত। কিন্তু সেই সময় এই ত্রিপুরায় রাস্তাঘাট, জল, কল, স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, সেচ প্রায় কিছুই ছিল না। আর সুরম্য রাজপ্রাসাদ, এর বাইরে ত্রিপুরার অন্যান্য যে মহকুমাগুলো, কারণ ত্রিপুরা একটাই জেলা ছিল সেই সময়, সেই মহকুমাগুলিতেও মানুষের দৈনন্দিন প্রয়োজন মেটাবার জন্য যেই ধরনের পরিকাঠামো থাকা দরকার তার কিছুই সেই অর্থে ছিল না। দেশ স্বাধীন হলো,
2 বছর ব্যবধানে ত্রিপুরা ভারত রাষ্ট্রের সাথে নিজে যুক্ত হলো, শুরু হলো নতুন একটা কার্যক্রম। কিন্তু সেই সময় যারা প্রশাসন পরিচালনার দায়িত্বে ছিলেন তারা প্রায় 28 থেকে 30 বছর এক নাগারে ত্রিপুরার প্রশাসন পরিচালনা করার সুযোগ পেয়েছে। এবং কেন্দ্রে তখন যে সরকার ছিল, আমাদের রাজ্যের প্রশাসন পরিচালনার দায়িত্বে যারা ছিলেন দলগতভাবে, দৃষ্টিভঙ্গিগতভাবে তারা একই দলের, একই দৃষ্টিভঙ্গি সম্পন্ন। কিন্তু সেই সময়তেও ত্রিপুরার মানব সম্পদের বিকাশের জন্য কোন রকম সুনির্দিষ্ট স্বল্প, মধ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলতে কিছু না, সর্বাধিক গুরুত্ব আরোপ করতে শুরু করে। ফলে ত্রিপুরায় প্রথমত পরিকাঠামোগত যে উন্নয়ন, সেদিকটাতে যেমন নজর দেওয়া হয়, গ্রামের সাথে শহরের যোগাযোগ, সড়ক যোগাযোগ, বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি, গ্রামাঞ্চলে বিদ্যুৎ নিয়ে যাওয়া, বিদ্যালয় স্থাপন করা গ্রামে গ্রামে, স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা গ্রামে গ্রামে, জমিতে 1 ফসলের জায়গায় 2 ফসল 3 ফসল যাতে উৎপাদন করা যায় তার জন্য সেচের জলের ব্যবস্থা করা, এই সমস্ত যে দৃষ্টিভঙ্গি একটা নূতন দিগন্ত ত্রিপুরার অগ্রগতির ক্ষেত্রে উন্মোচিত হয়। এবং সার্বিক এই দৃষ্টিভঙ্গির মধ্যে বিশেষভাবে বামফ্রন্ট সরকার উপজাতি জনগণের সার্বিক উন্নয়নের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে। তাতে সারা দেশের সামনে আমাদের ত্রিপুরা এই স্বশাসিত জেলা পরিষদ অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। এই সবকিছুই সম্ভব হয়েছে এই ত্রিপুরার মানুষের যে উন্নত গণতান্ত্রিক চেতনা, যে চেতনায় মানুষ অতীতের থেকে অভিজ্ঞতা দিয়ে যখন উপলব্ধি করতে পারলেন যে এর আগে যারা এই শাসন ক্ষমতায় ছিলেন তাদেরকে শাসন ক্ষমতায় রেখে ত্রিপুরার উন্নতি সম্ভব না, তাই এই শাসন ক্ষমতা থেকে অতীতের শাসকদেরকে উচ্ছেদ করে বামপন্থীদের তারা শাসন পরিচালনার সুযোগ করে দেন। এই যে চেতনা, এর সঙ্গে যুক্ত হচ্ছে শান্তি, সম্প্রীতি, সুস্থিতি রক্ষা করার যা আগ্রহ, এটা না থাকলে পর আমরা কিন্তু আজকে এই জায়গায় তাকে বিঘ্নিত করবার জন্য রক্তক্ষয়ী দাঙ্গা পর্যন্ত এই ত্রিপুরাতে সংগঠিত করেছে একটি সুযোগ সন্ধানী অংশ গোষ্ঠীর তরফ থেকে। এই অবস্থাতে কার্যকরী করতে না পারে তার জন্য আমাদের ত্রিপুরার মানুষদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা হয়। এই সমস্ত কিছুকে মোকাবেলা করে এই ত্রিপুরার উপজাতি, অনুপজাতি অংশের মানুষ তাদের মধ্যেকার যে ঐক্য, তাদের যে সংহতি চিন্তা এবং চেতনা, তাকে সুদৃঢ় করার মধ্য দিয়ে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং তার ফলশ্রুতিতেই আজকে উপজাতি, অনুপজাতি বিশেষে সবার জন্য শিক্ষার সুযোগ অবারিত, সবার জন্য সুস্বাস্থ্য রক্ষা করার জন্য যে সমস্ত সুযোগগুলো বামফ্রন্ট সরকার সেগুলো অবারিত করেছে, তার মধ্য দিয়ে আমরা এখন এগিয়ে চলবার চেষ্টা করছি। কিন্তু আমরা লক্ষ্য করছি এই যে অগ্রগতি ত্রিপুরা, এটা মেনে নিতে পারছে না একটা ক্ষুদ্র অংশ, এবং এরা এই সন্ত্রাসবাদ, স্বাধীন ত্রিপুরা, বিদেশি বিতরণ, ত্রিপুরা উপজাতি এলাকা থেকে অনুপজাতিদেরকে উচ্ছেদ করা, এই সমস্ত স্লোগান উপস্থিত করে বিভ্রান্তি তৈরি করবার যে চেষ্টা করেছে, দেখেছে ত্রিপুরা রাজ্যের উপজাতি, অনুপজাতি অংশের মানুষ তাদের এই বিভ্রান্তিমূলক যে বক্তব্য, স্লোগান তা তারা গ্রহণ করছেন না। ফলে তারা এখন নূতন স্লোগান নিয়ে এগোবার চেষ্টা করছে। কি তাদের বক্তব্য? ত্রিপুরাকে ভাগ করো, উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকা নিয়ে আলাদা করে একটা রাজ্য তৈরি করো। ত্রিপুরা এমনিতেই আয়তনের দিক থেকে, জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষের সবচেয়ে ছোট শান্তিপূর্ণ সৌহার্দ্যের পরিবেশের মধ্য দিয়ে, যেটা না থাকলে পর বামফ্রন্ট সরকার যেমন আসতো না, আর বামফ্রন্ট সরকার না আসতে পর আজকে এই যে অগ্রগতি, এটাও সম্ভব হতো না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে
এই যে স্লোগান, স্বাধীন ত্রিপুরার স্লোগান থেকে, বিদেশি বিতরণের স্লোগান থেকে উপজাতি ছাত্রছাত্রীদের একটা অংশকে তারা সবচেয়ে বেশি বিভ্রান্ত করার চেষ্টা করছে। উচ্চ স্তরীয় অফিসার থেকে শুরু করে বিভিন্ন স্তরে তাদের একটা অংশকেও তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলবার চেষ্টা করছে ত্রিপুরায় ঠিক করলাম, এগুলো হলো কখন? সবই তো বামফ্রন্ট সরকার আসার পর। এর আগে 184 জন উপজাতি রাজা ছিলেন, 1300 বছর তারা শাসন করেছেন। কই তখন তো জেলা পরিষদের স্লোগান ছিল না। এই সংরক্ষণের ব্যবস্থা, উপজাতির ছেলে মেয়েদের লেখাপড়া, চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে যে সুযোগ, এগুলো নিয়েও কিন্তু তখন কেউ কোনো কথা বলতে বলে। তারপরের যে 30 বছর যে দলটি শাসন করলো, তাদের রাজত্বে কিন্তু ওবিসি অংশের মানুষ, ধর্মীয় ভাষাগত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যারা, তাদের আর্থিক, সামাজিক, শিক্ষা, সংস্কৃতির প্রশ্নে দ্রুত অগ্রগতি উন্নয়নের জন্য সর্বাধিক ভূমিকা তারা গ্রহণ করে। রাজন্য শাসিত ত্রিপুরা এই সংখ্যাটা হয়তো একটু বেশি ছিল, 50 থেকে খানিকটা বেশি। বরাবরই এই ত্রিপুরার উপজাতি, বাঙালি উভয় অংশের মানুষ মিলেমিশেই আছেন, কোনো বৈরিতা, কোনো ভেদাভেদ সেখানে ছিল না। কিন্তু পরবর্তী সময় দেশ ভাগের কারণে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে ছিন্নমূল উদ্বাস্তুদের আগমন এবং তাদের পুনর্বাসনের জন্য তৎকালীন রাজ্য এবং কেন্দ্র সরকারের দূরদর্শিতার অভাবের কারণে এই যে জনগোষ্ঠীগত যে অবস্থান, সংখ্যাগত অবস্থান, তার মধ্যে একটা পরিবর্তন হয়। কিন্তু এটাতে যে সামাজিক সমস্যা তৈরি হয়, এটা ভাবনায় রেখে যাতে ভবিষ্যৎ দিনে আমাদের অগ্রগমনের ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি হতে না পারে, বামফ্রন্ট সরকার 78 সাল থেকে এই অংশের সার্বিক উন্নয়নের দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করে। এরকম জায়গায় উত্তর পূর্বাঞ্চলে নাগাল্যান্ড আছে, মিজোরাম আছে, মেঘালয় আছে, অরুণাচল আছে, এগুলো তো প্রকৃত অর্থে পুরোপুরি উপজাত জনসংখ্যা গোষ্ঠীভুক্ত রাজ্য। 100 জনের মধ্যে 90 জন, 95 জন, 98 জনই উপজাতি জনগোষ্ঠীভুক্ত। সেই রাজ্যের অবস্থা কি, চেহারা কি? সেখান থেকে তাদের সরকারের মন্ত্রী অথবা সেই সমস্ত রাজ্যগুলিতে উপজাতি স্বশাসিত যে জেলা পরিষদ আছে, তার সাথে যারা কাজে যুক্ত আছেন, প্রশাসনিক কাজে যারা যুক্ত আছেন, তাদের লোকরা যখন আমাদের ত্রিপুরায় আসে, আমাদের রাজ্য ঘুরে, বিভেদের প্রাচীর নেই, আমাদের মধ্যে আছে সম্মতির সেতু। জেলা পরিষদ সেখানে মহারাষ্ট্র থেকে, রাজস্থান থেকে, কেরালা থেকে, অন্ধ্র থেকে, হায়দ্রাবাদ থেকে, সেখানে উপজাতি অংশের মানুষ আছে। সেই সমস্ত এলাকা থেকে প্রশাসনের সাথে যারা যুক্ত, তারাও যখন ত্রিপুরা দেখতে আসেন, তারাও কিন্তু অবাক বিস্ময় বলেন যে আমরা তো এখানে না আসতে পরে এই অগ্রগতি যেভাবে সাধিত হয়ে চলেছে, এটা আমরা উপলব্ধি করতে পারতাম না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যারা এই অসত্য ভাষণে আমাদের নবীন প্রজন্মের উপজাতির ছেলে মেয়েদের এবং লেখাপড়া যারা একটা অংশ, শিক্ষক কেরানি কর্মচারী হিসেবে যারা কাজ করছেন উপজাতিদের মধ্যে, তাদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে বিশেষ করে এটাই বলবো, উন্নয়নের জন্য, অগ্রগতির জন্য আর কি কি করতে হবে সেটা বলবো। ত্রিপুরা যদি ভাগ হয়, আরেকটা যদি রাজ্য হয়, ভারতবর্ষের সংবিধান কিন্তু পরিবর্তন হবে না। আরেকটা রাজ্য হলো ত্রিপুরার জন্য, নতুন রাজ্যের জন্য আলাদা কোনো সংবিধান হবে না। সংবিধান তো একটাই। সেই সংবিধানের যে পরিধির মধ্যে থেকেই আমরা কাজ করছি, তাহলে আমরা যারা আলাদা রাজ্যের দাবি করছেন তাদের কাছে কি সবিনয় আমরা জিজ্ঞেস করব, বলুন উপজাতি জনগণের উন্নয়নের জন্য এই সংবিধানে বলা আছে, ত্রিপুরায় বামফ্রন্ট সরকার সেটা কার্যকরী করছে না, কোন এরকম বিষয়বস্তু আছে একটা চিহ্নিত করুন, আমাদের সব উপস্থিত করুন। যদি উপস্থিত করেন, আপনাদের সঙ্গে আমরা বসবো, আলোচনা করব। যদি দেখা যায় সত্যি সত্যি এরকম এক দুটো বিষয় তুলেছেন যেগুলো আমরা করছি না, যদি আমরা দেখি যে এগুলো আমাদের সরকারের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে করা সম্ভব, কেন আমরা করবো?